নমস্কার। নমস্কার। চলে এলাম নতুন একটা বিষয় নিয়ে। আমাদের ইউটিউব চ্যানেল কম্পন দাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা নিয়মিত স্যার প্রোগ্রাম দেখে থাকে, তাদের অনেক দিনের একটা দাবি ছিল যে উচ্চ মাধ্যমিকের অ্যাকাউন্টেন্সি। আর 2024-এর যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য সুখবর যে আজকে আমি পেয়েছি প্রণয় স্যারকে, প্রণয় মাইতি স্যার। কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন শিক্ষক, দীর্ঘদিন পড়াচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ছাত্রছাত্রী, সেই সঙ্গে সিবিএসসি আইসিএসসি বোর্ডেরও ছাত্রছাত্রীদের উনি পড়াচ্ছেন। স্যারকে আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাব, প্রবেশ করব। আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিকের অ্যাকাউন্টেন্সি। স্যার, দু চার কথা আমাদের ছাত্রছাত্রীদের জন্য। অ্যাকাউন্টেন্সি এখনকার দিনে 100 নাম্বারের অ্যাকাউন্টেন্সি আমাদের আউট অফ দ্যাট 20 মার্কসের হচ্ছে প্রজেক্ট থাকে, যে প্রজেক্টটা থেকে আমরা সরাসরি স্কুলের হাতে থাকে, আমরা স্কুল থেকেই সেটাকে প্রোভাইড করে দেয় জেনারেলি। বাকি থাকে আমাদের আরও 80 মার্ক। এই 80 মার্কে হয়েছে এখন 16 মার্কস 1 মার্কসের কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন আছে আরও 10, অর্থাৎ 20 মার্কস, 36 মার্কস এখানে চলে গেল। বেশ, বাকি থাকছে আরও 6 মার্কস করে সামথিং, আর 10 মার্কস করে থাকে দুটো কোশ্চেন। 3টে কোশ্চেন থাকে, তার মধ্যে দুটো কোশ্চেন করতে হয়। ছাত্রছাত্রীদের সেটাকে ভাবতে হবে। সেই জন্যে আমাদের এমসিকিউগুলোকে ঠিকঠাক করে চলতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম কোশ্চেনগুলো আমাকে পড়তে হবে, ডিটেলসে পড়ে এমসিকিউগুলো অর্থাৎ 1 মার্কসের কোশ্চেনগুলোকে আমাকে কারেক্ট করতে চেষ্টা করতে হবে, যেখানে আমরা আউট অফ 16ই পেতে পারি, 16-র মধ্যে 16ই পেতে পারি। একদম স্যারের কথা রেস ধরে একটু বলি যে আমাদের কাছে সবচাইতে স্কোরিং জায়গাটা হচ্ছে এমসিকিউ, ছোট প্রশ্ন, এবং সেখানে আমাদের নাম্বার কাটার কোনো জায়গা নেই, কারণ শুধু অপশনটা লিখে দিলে, শুধু অপশন কোথাও ফিলিংস দ্য ব্ল্যাঙ্কস আর ট্রু ফলস, সত্য মিথ্যা, একদম এইগুলো লিখে দিলেই আমরা নাম্বার পাচ্ছি। আর তার জন্য আমাদের যে চূড়ান্ত প্রস্তুতি সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারকে খুঁটিয়ে স্যার পড়তে হবে। এখনকার দিনে খুঁটিয়ে তো পড়তেই হবে। আর আমার মনে হয় যে কোনো দুটো অথরের বই ফলো করে তার যে এমসিকিউগুলো আছে সেটা ফলো করলে মোর দেন 80% কভার হয়ে যাবে। কিন্তু ছেলেমেয়েরা দেখা যায় পড়ে না। হ্যাঁ, আমি বলবো ছেলেমেয়েদের বইটাকে ডিটেলসভাবে পড়তে হবে। বেশ, ইতিমধ্যে আমাদের পরীক্ষা স্যার দোরগোড়ায়। আমাদের ছাত্রছাত্রীরা বাজারে টেস্ট পেপার বেরিয়ে গেছে, কোশ্চেন ব্যাংক রয়েছে, তারা ইতিমধ্যে মক টেস্ট দিচ্ছে, পরীক্ষার জন্য প্রস্তুতি তাদের চূড়ান্ত। আমরা আশা করব সমস্ত ছাত্রছাত্রীরা তাদের যথাসাধ্য চেষ্টা করবে সমস্ত চ্যাপ্টারগুলোকে খুঁটিয়ে পড়তে এবং এমসিকিউগুলো ঠিকঠাকভাবে উত্তর দিতে। এবার আমরা যদি একটু স্যার এসিকিউতে চলে যাই, মানে আপনি যেটা বলছিলেন 2 নাম্বার করে যেটা রয়েছে, 2 নাম্বার করতে ওটা হচ্ছে শর্ট কোশ্চেন। ওটাতেও অনেক সময় শর্ট কোশ্চেনের মাধ্যমে অ্যাকাউন্টস থাকে, আর ডেফিনেশান কখনো থাকে, কি বলবো, পার্থক্য থাকে। যেমন ধরো ক্যাশবুক আর পাসবুকের মধ্যে পার্থক্য কী, বা ক্যাশ অ্যাকাউন্ট ক্যাশবুকের মধ্যে পার্থক্য কী, প্রমিসারি নোট আর বিলস পেবলের বিল অফ এক্সচেঞ্জের মধ্যে পার্থক্য কী। এইগুলো ছোট ছোট কোশ্চেন একটা করে থাকলেই, একটা করে তার ডিফারেন্স দিলে বা পার্থক্য দিলে সেখানে পাওয়া যায়। বা কখনো ডেফিনেশান থাকে, এই হচ্ছে। বা কখনো অ্যাকাউন্টিং ইকুয়েশান দিয়ে দিল, ধরো যে আমার সেখানে পেতে হবে হাউ মাচ ক্যাপিটাল, সে টোটাল অ্যাসেট দিয়ে দিয়েছে 1 লাখ, লাইবিলিটিস আছে কত না 40,000 আউটসাইডার লাইবিলিটিস, তাহলে ক্যাপিটাল হাউ মাচ 60,000 হবে। এই হচ্ছে, এইরকমভাবেই থাকবে আমাদের এসিকিউ, মানে এসিকিউ নয় ঠিক এই 2 মার্কসের কোশ্চেনগুলো, যেখানে থাকে ওই মোটামুটি 2 থেকে 3টে বাক্যে উত্তর দিলেই হয়ে যায়, বা একটা পার্থক্য বা দুটো পার্থক্য দিলে উত্তরগুলো হয়ে যায়। বেশ, তাহলে স্যার আমরা কি একটু এবার বড় প্রশ্ন নিয়ে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করি? চ্যাপ্টার ওয়াইজ আলোচনা। বেশ, এইচএসে কোন কোন চ্যাপ্টার আছে সেটাকে আর জানতে হয় না। আমাদের ফান্ডামেন্টাল পার্টনারশিপের ফান্ডামেন্টাল থেকে পার্টনারশিপ টোটালটাই থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমাদের থাকে না, যে ডিজলিউশন পার্টটা নেই,
থাকে তাহলে কোনগুলো? ফান্ডামেন্টাল মানে অ্যাপ্রোপ্রিয়েশন অফ পার্টনার, অ্যাডমিশন অফ পার্টনার, রিটায়ারমেন্ট অফ পার্টনার, ডেথ অফ পার্টনার। এই অ্যাডমিশন অফ পার্টনারের আগে ঠিক আমাদের জানতে হয় চেঞ্জিং প্রফিট শেয়ারিং রেশিও অর্থাৎ আর ভ্যালুয়েশন অফ গুডউইল। এখানে অ্যাকাউন্টেন্সিতে বেশিরভাগই ইংলিশ টার্মস বলতে হয়, পড়তে হবে আমাদের। এটা আমাকে হয়তো ভাববে স্যার সুনাম বলছো না কেন, না আমাকে গুডউইলটাই বলতে হবে, কারণ না বললে ছেলেরা ঠিক সুনামের মিনিংটা আমরা ঠিক বলতে পারবো না। বাংলায় ঠিক আছে, আমাদের যতই আমরা বাংলা মিডিয়ামে পড়ি, কিন্তু অ্যাকাউন্টেন্সি করতে গেলে অ্যাকাউন্টস পেপারটাকে আমাকে ইংলিশে ফলো করতে হয়, বাংলাতেও ফলো করবো, কারণ এখানে ম্যাক্সিমাম টার্মসটাই থাকে কি ইংলিশ টার্ম। আমি যখন ফাইনাল অ্যাকাউন্টস করবো, আমি যখন অ্যাপ্রোপ্রিয়েশন করবো, পার্টনারশিপের অ্যাপ্রোপ্রিয়েশন সামস করবো, তখন তো ইংলিশে করতেই হবে। অতএব সেই ভ্যালুয়েশন অফ গুডউইল করতে হবে, চেঞ্জিং প্রফিট শেয়ারিং রেশিওটাকে ভালো করে জানতে হবে। এই একটা গেল আমাদের ফান্ডামেন্টাল পার্ট। আরেকটা পার্ট আছে কি না কোম্পানি পার্ট। কোম্পানিতে থাকে কি ইস্যু অফ শেয়ার আর ইস্যু অফ ডিবেঞ্চার, এই দুটো পার্ট থাকে। এইবার আরেকটা বই ম্যানেজমেন্ট পার্ট বলে থাকে, বা বির আমাদের এ গ্রুপ বি গ্রুপ, এটা থেকে টোটালটা এ গ্রুপে, আর বি গ্রুপে থাকে কি না আমাদের চেঞ্জিং প্রফিট শেয়ারিং রেশিও আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর কমন রেশিও, স্টেটমেন্ট অফ কমন রেশিও, কম্পারেটিভ রেশিও। এই বেশ, তাহলে স্যার আমরা যদি এক একটা চ্যাপ্টার ওয়াইজ যদি ওদের কী ধরনের প্রশ্ন থাকতে পারে সেইগুলো নিয়ে যদি একটু ডিটেলসে আলোচনা করি, তাহলে মনে হয় আমাদের ছেলেরা একটু উপকৃত হবে। আমি যেমন বলেছি প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু আমাদের থিওরিটিক্যাল পার্টের থেকে থিওরিটিক্যাল পার্ট আছে, যেমন আছে কি রিজার্ভ অ্যান্ড প্রভিশন চ্যাপ্টার একটা আছে, সেটা থিওরিটিক্যাল, টোটালি থিওরিটিক্যাল পড়তে হয়। রেভিনিউ চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল চ্যাপ্টার, সেটাও থিওরিটিক্যাল পড়তে হয়। বাকি ম্যাক্সিমাম চ্যাপ্টার থাকে সেখানে খুব সামথিং থিওরি, ম্যাক্সিমামই সামস থাকে, মানে অ্যাকাউন্টসের সামস থাকে। আমরা যদি ফান্ডামেন্টাল বলি বা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করি, এখান থেকে আমাদের ডাইরেক্ট সামসটা খুব বড়, কিন্তু এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বোর্ড থেকে সামসটাকে ছোট করে তোমাদের 6 মার্কসের সামস করে দিয়েছে। সেখানে কী হয়, শুধু অ্যাপ্রোপ্রিয়েশনটাই করলে হবে, তারপরে কি করতে হয় না ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হয়। ক্যাপিটাল অ্যাকাউন্টের আবার ভাগ আছে কি না ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট। আমাদের এখন এটা খুব বেশি লাগে না, আমাদের করতে হয় অনলি কি না প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। এই প্রফিট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট হাউ মাছ কোথা থেকে শুরু করবো? হ্যাঁ না, আমরা 11-এ যেটা করেছি ফাইনাল অ্যাকাউন্ট অলরেডি করা হয়ে গেছে, সেখান থেকে নেট প্রফিট পাই। ওই বিজনেসটাই যদি পার্টনারশিপ হয়ে থাকে, তাহলে ওই নেট প্রফিটটা পার্টনাররা কীভাবে তাদের নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে, ভাগ করে দেবে, সেটা হয় থাকে কি অ্যাকর্ডিং টু দেয়ার রেশিও, মিউচুয়াল তারা আন্ডারস্ট্যান্ডিং করে থাকে। এখন মিউচুয়াল তো কিছুই না, মুখের কোথায় কেউ রাখে না, ওই যে অ্যাকর্ডিং টু তাদের এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট অনুযায়ী বা কি বলবো বাংলাতে ওটা ওটা মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং থাকলেও, কারণ আমাদের ভারতবর্ষে এখন যে কোনো কিছু আসছে আইনি কথা, মুখের কথাই নেই। বন্ধুকেও এখন চিনে না, মুখের কথা যতই বলুন। ওই জন্য সেখানে থাকে লিখিত থাকে। হয় যদি কিছু না লিখিত থাকে তাহলে পার্টনারশিপ বিজনেস মানে অল পার্টনার আর ইকুয়াল পার্টনার, অল পার্টনার আর ইকুয়াল পার্টনার। কখনোই তাদের কিছু যদি এগ্রিমেন্ট না করা থাকে, কখনোই তারা সে 1 লাখ টাকা ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছে, আমি দিয়েছি 10,000, অর্থাৎ সে বেশি প্রফিট পাবে, আমি কম প্রফিট পাবো, এটা কখনোই আসবে না, কারণ অল আর ইকুয়াল পার্টনার। হ্যাঁ, এইবার যদি এগ্রিমেন্ট থাকে যে সে যেহেতু দিয়েছে মিস্টার এ দিয়েছে 1 লাখ, বি দিয়েছে 10,000, বলা আছে কি সেখানে রেশিও, কীরকম রেশিও 5:2, আদারওয়াইজ লেখা থাকতে পারে ক্যাপিটাল ওয়াইজ রেশিও। তাহলে ওই 10 লাখ 1 লাখ আর 10,000-এর মধ্যে রেশিও করলে 10:1 আসবে। এইটা করে আমাদের ওখানে আর কি থাকতে পারে, পার্টনাররা যে পার্টনার অ্যাক্টিভিটি দেয় বিজনেসে সে স্যালারি পেতে পারে, পার্টনার স্যালারি। যে কেউ কোনো পার্টনার যদি বিজনেসের লোন হিসাবে কোনো টাকা ইন্ট্রোডিউস করে রাখে, সে লোনের ওপর ইন্টারেস্ট পাবে।
পার্টনার্স কোনো কেউ পার্টনার যদি সেলিং ডিপার্টমেন্টে পায় বা পারচেজ ডিপার্টমেন্টে থাকে, সেই সেলের উপর বা পারচেজের উপর কমিশন পেতে পারে, দ্যাট ইজ পার্টনার্স কমিশন। আফটার দ্যাট আমাদের ডিস্ট্রিবিউটেড প্রফিট বার করা হয়। সেই ডিস্ট্রিবিউটেড প্রফিটটা অ্যাকর্ডিং টু দেয়ার গিভিং রেশিও আদারওয়াইজ ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হয়। বেশ। তারপরে থাকে কি ভ্যালুয়েশন অফ গুডউইল। বিজনেসের ভ্যালুয়েশন অফ গুডউইল পরের চ্যাপ্টার চলে এলাম। এটা ভ্যালুয়েশন অফ গুডউইলটা কি না, বিজনেস কোনো বিজনেসের সুনামটা আসে কোথা থেকে, এটা আমাদের তাহলে বিজনেস অর্গানাইজেশন ভালো করে একটু পড়তে হয়। তোমরা জানো বিজনেস অর্গানাইজেশনে এই বিজনেস কিভাবে পরিচালনা করা হয়। একটা সুনাম করতে গেলে সেই বিজনেসের কোয়ালিটি, কোয়ান্টিটি অ্যান্ড সেলসম্যানসের অ্যাক্টিভিটিটা সব থেকে গুরুত্বপূর্ণ। কোনো দোকানে যদি সেলসম্যান ভালো না হয়, ভালো বিহেভ না করে, তাহলে সেখানে কাস্টমার আসা খুব কম। কোয়ালিটি যদি না মেনটেন করে থাকে তাহলে সেখানেও খুব টাফ। আর কোয়ান্টিটি, আমি 1 কিলোগ্রামের জায়গায় 950 গ্রাম দিলাম, একবার জানতে পারলে সেই দোকানে কেউ আসবে? যাক, সেটা হচ্ছে গুডউইল অর্জন করা। ইন জেনারেলি গুডউইল হচ্ছে কি কোনো বিজনেসের যদি উত্তর প্রফিট বৃদ্ধি পায়, লাভ অর্জন করে থাকে, তার মানে সেই বিজনেসের গুডউইল আছে। কারণ সেখানে কাস্টমার ওই জন্যই যায়, তারা ভালো সার্ভিস দেয়, সেটা ভালো কোয়ান্টিটি মেনটেন করে, তবে তো কাস্টমার যায়, তবেই প্রফিট হয়। সেই প্রফিট যদি কন্টিনিউ হতে থাকে তাহলে সেই বিজনেসের গুডউইল আছে। অ্যান্ড গুডউইলটা কত, যেটা চোখে দেখা যায় না, যেটা পরিমাপ করা খুব কষ্টকর, ছোঁয়া যায় না, অনলি ফর ফিলিংস, অনুভব করা যায়। আমরা জানি কি এই গোদরেজের এখন প্রচুর নাম, এই কলগেট সুনাম, কিন্তু আমরা কি ব্যবহার ওকে কি দেখতে পাই, সুনামটা দেখতে পাই না। যাক, সেই সুনামটা আমরা ভ্যালুয়েশন করবো কি করে? এই ভ্যালুয়েশনেরও আমার মেথড আছে। এভারেজ প্রফিট মেথড, সুপার প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন মেথড। এভারেজ প্রফিট মেথড কি, কোনো বিজনেসে দেখা গেছে ওই বিজনেসটা আজ থেকে 50 বছর আগে থেকে চলছে, আমি ধরছি অতও না, 10 ইয়ার্স আগে থেকে ওই বিজনেস 10 ইয়ার্স কিছু না কিছু প্রফিট করেই চলেছে, তাহলে লেখা থাকবে যে 5 ইয়ার্স এভারেজ প্রফিট থাকবে। তারপরে এভারেজ প্রফিটের ভ্যালুয়েশন অফ গুডউইল বলে 3 ইয়ার্স পারচেজ অফ এভারেজ প্রফিট, তাহলে 5 ইয়ারে প্রফিট দেওয়া থাকবে, সেটাকে এভারেজ করব, তারপরে তাকে সেই এভারেজ প্রফিটকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে গুডউইল পেয়ে যাবো। আর যদি বলে সুপার প্রফিট মেথড করতে গেলে তাহলে ওই ধরনের বিজনেসে নর্মালি কত প্রফিট হওয়া উচিত, যে আমরা বিজনেসের আমরা ভ্যালুয়েশন অফ গুডউইল ক্যালকুলেট করছি, তার আশেপাশে ওই সেম কোয়ালিটির বিজনেস আছে, তাদের দেখো নর্মালি মনে করো 10 লাখ টাকা ইনভেস্ট করে 10% প্রফিট অর্থাৎ 1 লাখ টাকা করে প্রফিট হয়, তাহলে ধরে নেওয়া যাচ্ছে নর্মাল প্রফিট হচ্ছে 10%। আর এভারেজ প্রফিট আমার পেয়েছি ধরো কত, সেখানে 16,000, আর আমার নর্মাল প্রফিট হয়েছে 16,000 বললাম, 1,60,000, আর নর্মাল প্রফিট সেখানে আসছে কত, 1 লাখ। এই এভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, দ্যাট ইজ সুপার প্রফিট। সুপার প্রফিট দিয়েই বেশি ভ্যালুয়েশন অফ গুডউইল আছে, সেই জন্য বলছি এভারেজ প্রফিট। নর্মালি কি এভারেজ প্রফিট হচ্ছে আমার 5 ইয়ার্স or 3 ইয়ার্স or 4 ইয়ার্সের প্রফিটকে এভারেজ করে আমরা এভারেজ প্রফিট পাই। আর এই এভারেজ প্রফিট থেকে নর্মাল প্রফিট বাদ দিলে হয় সুপার প্রফিট। নর্মাল প্রফিট আমরা ক্যালকুলেট করবো কি করে, আগেই বললাম যে নর্মালি প্রফিট হচ্ছে কোনো বিজনেসে যত টাকা ক্যাপিটাল ইনভেস্ট করে থাকে সেই তারা নর্মালি পার্সেন্টেজ দিয়ে দেয়, সেই পার্সেন্টেজ ক্যালকুলেট করে নর্মাল প্রফিট পাওয়া যায়। এভারেজ প্রফিট সেটা অর্জিত প্রফিট, বিজনেস অর্জন করেছে, সেই এভারেজ প্রফিট থেকে নর্মাল প্রফিট হয়ে সেটাই হচ্ছে সুপার প্রফিট। এই সুপার প্রফিটকে আমরা তার নাম্বার অফ ইয়ার্স পারচেজ দিয়ে মাল্টিপ্লাই করলে পেয়ে যাবো আমরা কি ভ্যালুয়েশন অফ গুডউইল। আর এই সুপার প্রফিটকেই যদি আমরা আবার ক্যাপিটালাইজেশন মেথড করি তাহলে ভ্যালুয়েশন অফ গুডউইল হবে কত না, সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন, বা সুপার প্রফিট বাই
নর্মাল পার্সেন্টেজ ইন্টু 100 করলে আমরা পেয়ে যাবো ভ্যালুয়েশন অফ গুডউইল। আরেকটা ভ্যালুয়েশন অফ গুডউইল আছে, এভারেজ প্রফিটকে যদি আমরা ক্যাপিটালাইজেশন করি, এভারেজ প্রফিটকে যদি ক্যাপিটালাইজেশন করি সেটা হবে, তাহলে সেক্ষেত্রে এক্সপেক্টেড ক্যাপিটাল আমরা পাবো। আমাদের ক্যাপিটাল অলরেডি আমি যেটা বললাম, হয়তো এক্সাম্পল হিসাবে ধরে নিতে পারি 10 লাখ, কিন্তু আমাদের এভারেজ প্রফিট পেয়েছি কত 1,60,000, নর্মাল রিটার্ন কত 10%। সেই এভারেজ প্রফিটকে যদি আমরা ক্যাপিটালাইজ করি তাহলে এসে যাবে আমাদের কত এক্সপেক্টেড ক্যাপিটাল 1 লাখ নয় 16 লাখ। তাহলে ক্যাপিটালটা হওয়া উচিত 16 লাখ। তাহলে দ্যাট মিনস কি 16 লাখ যদি ক্যাপিটাল থাকে 10% নর্মালি হলে 1,60,000 আমাদের কি আসবে প্রফিট আসবে। আর আমরা অ্যাকচুয়ালি আমাদের ক্যাপিটাল আছে কত 10 লাখ ন্যাচারালি। সেক্ষেত্রে এই এক্সপেক্টেড ক্যাপিটাল থেকে আমাদের অলরেডি যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটাল মাইনাস করলে ভ্যালুয়েশন অফ গুডউইলটা। এই গেল 4টে মেথড। একটা হচ্ছে এভারেজ প্রফিট মেথড, সুপার প্রফিট মেথড, সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন আর এভারেজ প্রফিটকে ক্যাপিটালাইজেশন। এই হলো ভ্যালুয়েশন অফ গুডউইল। বেশ, তাহলে স্যার এরপরে আমাদের কি থাকছে? এখানেও আরও আছে ডিটেলসে। এখন তো সামনাসামনি এক্সাম এসে গেছে, এত ডিটেলসে বলতে গেলে হয়তো বলা যাবে না বলে কিছু নেই, যদি একটু ছুঁয়ে যান। হ্যাঁ, যেমন এই যে এভারেজ প্রফিট বললাম, এভারেজ প্রফিট বার করতে গেলে যে প্রফিটগুলো দেওয়া থাকে, অনেক সময় বিজনেস কি করে থাকে ওই প্রফিটগুলো বার করার সময় ইনএফিসিয়েন্স অ্যাকাউন্ট্যান্ট বা যে কোনো কারণবশত সেখানে ভুল প্রফিট ক্যালকুলেট করে রেখেছে। এই 4 বছর বা 5 বছরে যে আমরা প্রফিট পেয়েছি, এই প্রফিটের মধ্যে দেখা গেল থার্ড ইয়ারে, বিগত 2 বছর আগে তৃতীয় ইয়ারে দেখা গেল একটা প্ল্যান কিনেছে বিজনেসের, ভুল করে প্ল্যানটা আমরা পারচেজ বলে ধরে নিয়েছি, অর্থাৎ ওখানে আমাদের প্রফিটটা কমে আছে। আমাকে ওই জন্য কারেক্ট প্রফিট কিন্তু অনেক সময় বার করতে হয়, সেটা ভাবতে হয়। তার মানে ওই বছর প্ল্যানটা যদি আমরা পারচেজ বলে না ধরতাম, সে প্ল্যান্টের ভ্যালু হয়তো ধরা গেল কত 80,000, তাহলে আমার 80,000 পারচেজ হতো না। প্ল্যান তো অ্যাসেট, তোমরা জানো তো প্ল্যান পারচেজ করলে এন্ট্রি কি জার্নাল এন্ট্রি। প্ল্যান পারচেজ করলে জার্নাল এন্ট্রি হয়, প্ল্যান্ট অ্যাকাউন্টে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক, আর ক্রেডিটে যদি পারচেজ করি টু পার্টি। কিন্তু ভুল করে ফেলেছে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট বা পার্টি। তাহলে সেক্ষেত্রে প্রফিট নর্মালি 80,000 কমে গেছে, সেই 80,000 ওই ইয়ারে বাড়াতে হয়। আর ঠিক একই রকম প্ল্যান্টের উপর আবার ডেপ্রিসিয়েশন চার্জ হয়, সে 10% ডেপ্রিসিয়েশন। তাহলে ওই 10% ডেপ্রিসিয়েশন তাহলে কী হবে আবার লেস করতে হবে। যখন প্ল্যান কেনা হয়েছে, প্ল্যানটা কী বললাম প্রফিটের সাথে অ্যাড করলাম, ভুল করে আমরা পারচেজ বলেছিলাম, আর এই প্ল্যান থেকে আবার 10% বাদ দিয়ে আমাদের কি কারেক্ট প্রফিট বার করতে হবে। আবার ঠিক একই রকমভাবে তারপরের ইয়ার, অর্থাৎ আগের ইয়ার আর দিস ইয়ার, এই 2 বছরও ডেপ্রিসিয়েশন কিন্তু মাইনাস করে আসতে হবে। এইভাবে আমাদের মানে হচ্ছে আগে কারেক্ট প্রফিটটা নির্ণয় করতে হয়, তারপরে এভারেজ প্রফিট বার করতে হয়। এই হলো আমাদের ভ্যালুয়েশন অফ গুডউইল। তারপরে আছে অ্যাডমিশন অফ পার্টনার। বিজনেস তার নিজস্ব প্রয়োজনে হয় ক্যাপিটালের জন্য বা বিজনেস ম্যানেজমেন্ট ঠিক করার জন্য এফিসিয়েন্ট পার্সন হয়তো কাউকে অ্যাডমিট করবে, অর্থাৎ আরেকজন পার্টনার বলে নেবে। অ্যাডমিশন অফ পার্টনারে পার্টনার অ্যাডমিট হতে গেলে আগে এক্সিস্টিং পার্টনার, অর্থাৎ আগে যারা পার্টনার ছিল ওল্ড পার্টনার, আর যে আসছে তাকে নিউ পার্টনার বলে, তাদের মধ্যে একটা বিশ্বাসের চুক্তি থাকে। তবুও এখনকার দিনে মানুষ তো আর বিশ্বাস বলে কিছু রাখে না, সেই জন্য সবই খাতাপত্র বা লিখিতভাবে করতে হয়। সেই জন্য যে পার্টনার আসবে সেই পার্টনার বলবে কি তোমাদের কত ক্যাপিটাল আছে অলরেডি, তারা হয়তো বাড়িয়ে বলতে পারে, কমিয়েও। আর যে আসে নিউ পার্টনার বলে তো তোমাদের বিজনেস থেকে মনে হচ্ছে এত টাকার ক্যাপিটাল নেই, সেই জন্য কিন্তু করতে হয় অল অ্যাসেট আর লাইবিলিটিসগুলোকে আমাকে রিভ্যালুয়েট করতে হয়, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বানাতে হয়। সেই রিভ্যালুয়েশন থেকে যে প্রফিটটা হবে সেই প্রফিটটা অবশ্যই ওল্ড পার্টনার পাবে, লস হলে ওল্ড পার্টনাররাই বিয়ার করবে, তাদের
অ্যাকর্ডিং টু রেশিও অনুযায়ী। আফটার দ্যাট নিউ পার্টনার তার নতুনভাবে কিছু ইন্ট্রোডিউস করলে সেটা হবে ক্যাপিটাল, নিউ পার্টনারের ক্যাপিটাল। আর কি না, আর আছে এই ভ্যালুয়েশন অফ গুডউইল। যে পার্টনার আজ অ্যাডমিট হচ্ছে, যেদিনই অ্যাডমিট হয়ে যাবে সে বলবে এই বিজনেসটা কিন্তু আমারও, তাহলে সে এই গুডউইল যে আছে অলরেডি সেটা তার অংশীদার সেও হয়ে যাবে। সেই জন্য নিউ পার্টনারকে এই গুডউইলের জন্য কিছু না কিছু টাকা ইন্ট্রোডিউস করতে হয়। তোমরা অলরেডি জেনে গেছো, কারণ তোমরা যে কোনো না জায়গায় পড়েছো, স্কুলে পড়েছো, স্কুল মাস্টার পড়িয়েছে, হয়তো প্রাইভেট পড়ে থাকলে প্রাইভেটে পড়েছো। তাকে কি বলে না প্রিমিয়াম ফর গুডউইল। তারপর যে পোর্শনটা নিয়ে আসবে তাকে বলে প্রিমিয়াম ফর গুডউইল। এই প্রিমিয়াম ফর গুডউইলটা নিয়ে আসবে কে? নিউ পার্টনার্স। বাট নেবে কে? নেবে কিন্তু ওল্ড পার্টনাররা নেবে। কি বেসিসে নেবে? ইন দেয়ার স্যাক্রিফাইসিং রেশিও। যে যতটা শেয়ার স্যাক্রিফাইস করছে সেই অনুযায়ী তারা কিন্তু ওই প্রিমিয়াম ফর গুডউইলটাকে ডিভাইড করে নেবে। কখন কোনো পার্টনার দেখা গেল তার শেয়ার স্যাক্রিফাইস করেনি, সে কিন্তু ওই প্রিমিয়াম ফরের গুডউইলের টাকা সে পাবে না। যে স্যাক্রিফাইস করে সেই পাবে। অর্থাৎ প্রিমিয়াম ফর গুডউইলের এন্ট্রিটা হচ্ছে ইন্ট্রোডিউস বাই নিউ পার্টনার বাট ক্রেডিটেড টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন দেয়ার স্যাক্রিফাইসিং রেশিও। এটা সবসময় মাথায় মনে রাখবে। আগে আমাদের ছিল কি, বেসিক্যালি ছিল ভ্যালুয়েশন অফ গুডউইল করা হতো এই, আর ভ্যালুয়েশন অফ গুডউইল করে বিজনেসে রেজ করা হতো, অর্থাৎ দেখানো হতো। এখনকার এসে গেছে চ্যানেলে এই বিগত 5, 7, 10 বছর গুডউইলের ভ্যালুয়েশনটা দেখানো হয় খুব কম বিজনেসে, ইনভিজিবল রেখে দেওয়া হয়। সেই কারণে প্রিমিয়াম ফর গুডউইল আনতে হয়। এটা মনে রাখতে হবে সবসময় সব স্টুডেন্টদের। পরীক্ষার সময় তুমি যাই করো আমাকে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। কোশ্চেন না ভালো পড়লে কেউ হবে না। হয়তো কোথাও দিয়ে দিয়েছে গুডউইল রেজ, তখন কিন্তু প্রিমিয়াম ফর গুডউইল কোনো গল্প নেই, প্রিমিয়াম ফর গুডউইল আনারও দরকার নেই। তখন এন্ট্রি হয়ে যাবে কি না গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তখন নিউ পার্টনারের কোনো গল্প নেই। তারপরে অ্যাডমিশন করবে নিউ পার্টনার তার ক্যাপিটালটা নিয়ে আসবে। অনেক সময় এই ক্যাপিটালটা বলা থাকবে না। কি থাকবে না ওল্ড পার্টনারদের অ্যাডজাস্টেড ক্যাপিটাল অনুযায়ী নিউ পার্টনার তার শেয়ার অনুযায়ী ক্যাপিটালটা ইন্ট্রোডিউস করবে। অর্থাৎ ঠিক লেখা থাকতে পারে নিউ পার্টনার ইন্ট্রোডিউস হিজ ক্যাপিটাল অফ 1/4 অফ অ্যাডজাস্টেড ক্যাপিটাল, অ্যাডজাস্টেড কম্বাইন্ড ক্যাপিটাল। কম্বাইন্ড মিনস আগে যারা পার্টনার আছে তাদের অ্যাডজাস্টেড ক্যাপিটালের টোটাল যেতে হবে, তার 1/4 ইন্ট্রোডিউস বাই নিউ পার্টনার। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাতেই হবে। সেখান থেকে আমাকে করতে হবে কি না ওল্ড পার্টনারের কত টাকা ক্যাপিটাল হয়েছে আফটার রিভ্যালুয়েশন, আফটার জেনারেল রিজার্ভ ডিস্ট্রিবিউটেড, আফটার প্রফিট এন্ড লস থাকলে তার ডিস্ট্রিবিউশন, যদি কোনো লস থাকে সেটা রাইট অফ করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট থাকলে তাকে রাইট অফ করতে হবে। তারপরে অ্যাডজাস্টেড ক্যাপিটাল আসবে। এই অ্যাডজাস্টেড ক্যাপিটালের 1/4, 1/3, 1/5 যা বলবে অ্যাকর্ডিং টু ক্যাপিটাল কিন্তু নিয়ে আসতে হবে। নিউ ইন্ট্রোডিউস করবে কে না নিউ পার্টনার। এন্ট্রি কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু নিউ পার্টনার্স ক্যাপিটাল। তোমরা অলরেডি জানো, এটা নিয়ে তবু আমি আবার রিভাইজ করে দিলাম। আবার একটা কোশ্চেন থাকতে পারে, সেক্ষেত্রে নিউ পার্টনার ক্যাপিটাল অলরেডি বলা আছে, সে 1 লাখ নিউ পার্টনার নিয়ে আসবে 1/4 শেয়ারের জন্য। আর কি কোশ্চেন আছে না ওল্ড পার্টনার্স ক্যাপিটাল উইল বি অ্যাডজাস্টেড অ্যাকর্ডিং টু নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন দেয়ার নিউ রেশিও। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আগে নিউ রেশিও ক্যালকুলেট করে নিতে হবে। ওল্ড পার্টনারের ক্যাপিটাল যে আগে আমি বললাম ভ্যালুয়েশন অফ গুডউইলের আগে কি রেশিও, চেঞ্জিং প্রফিটিং রেশিও একটা চ্যাপ্টার থেকে, ছোট্ট চ্যাপ্টার, অনেক সময় 4 মার্কসের কোশ্চেন থাকে। ওটা আমি এখনো হয়তো পরে আমি ডিসকাস করে দেবো, কারণ টাইম খুব শর্ট। দেখ এক্ষেত্রে কি তাহলে নিউ পার্টনার নিয়ে এসছে 1 লাখ, ওল্ড পার্টনার তাদের রেশিও অনুযায়ী ক্যাপিটালটাকে অ্যাডজাস্ট করবে। সেক্ষেত্রে নিউ রেশিও আসলো কত
সে আসলে হয়তো সে 5:3:2, 5:2, 3:2, 5:3:2 রেশিও আসলো, নিউ রেশিও। তাহলে 2 এর জন্য নিউ পার্টনারের রেশিও হলো 2 এর জন্য কত 1 লাখ, তাহলে 5 এর জন্য কত হবে আর 3 এর জন্য কত? সেক্ষেত্রে দেখা গেল 5 হলে তার হওয়া উচিত কত 2,50,000, 3 হলে 1,50,000। সেক্ষেত্রে মনে হয় পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে 2 ব্যালেন্স সিডি বলে ফার্স্ট শত লাস্টে ওটা তাদের ব্যালেন্সটা লিখে দিতে হবে 2,50,000, 1,50,000। আফটার দ্যাট আমরা ডেবিট সাইড রেশিও আর ক্রেডিট সাইড রেশিও আমরা অ্যাডিং সাবট্রাক্ট করে, এখন তো তোমাদের ক্যালকুলেটর ইউজ আছে, সেই অ্যাডিং সাবট্রাক্ট করে যদি তা সত্ত্বেও ক্রেডিট সাইড বেশি থাকে তাহলে সে কী করবে, টাকা উইথড্র করে নেবে। অর্থাৎ তার ক্যাপিটাল হয়তো দেখা গেল 3 লাখ টাকা আছে, কারণ বলা আছে অ্যাডজাস্টেড দেয়ার ক্যাপিটাল ইন দেয়ার নিউ রেশিও, সেই জন্য তার টোটাল ক্যাপিটাল হয়ে আছে হয়তো 3 লাখ, হওয়া উচিত কত 2,50,000। সেক্ষেত্রে 50,000 টাকা সে উইথড্র করে নেবে বা কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করবে অ্যাকর্ডিং টু কোশ্চেন। বাট যদি ডেবিট সাইড বেশি হয় তাহলে তাকে কিন্তু টাকাটা ইন্ট্রোডিউস করতে হবে, বাই ব্যাংক বলে টাকাটা ইন্ট্রোডিউস করতে হবে। এটা মাথায় রাখবে, এই 3 ধরনের ক্যাপিটাল থেকে অ্যাডজাস্টমেন্ট থাকে, নর্মাল একটা, আর একটা বললাম কি অ্যাকর্ডিং টু নিউ পার্টনার্স ক্যাপিটাল, আর ওল্ড পার্টনার্স ক্যাপিটালদের অ্যাডজাস্টেড অনুযায়ী নিউ পার্টনার ইন্ট্রোডিউস করবে। এইটা গেল আমাদের অ্যাডমিশন অফ পার্টনার। এই হলো অ্যাডমিশন টোটালটা। বেশ, এরপর স্যার কি রয়েছে? এইখানে আছে, এখনো আছে ছাত্রছাত্রীদের রিটায়ারমেন্ট আছে, আচ্ছা, ডেথ অফ পার্টনার আছে। এই রিটায়ারমেন্ট আর ডেথ অফ পার্টনার বোথ সেম। যাক, রিটায়ারমেন্ট বলছি, যারা কিন্তু রিটায়ারমেন্ট মনে রাখবে, কোনো পার্টনার ওল্ড এজ হয়ে গেছে বা কোনো কারণে অক্ষম হয়ে গেছে বা পার্টনারদের মধ্যে বনিবনা হচ্ছে না, যেটা বাংলায় বলে, হ্যাঁ, তাকে সে পার্টনার থাকতে থাকছে না বা পার্টনার রাখা যাচ্ছে না, সেই জন্য সে রিটায়ার করতে যাচ্ছে, বাদ দেওয়া যাচ্ছে হচ্ছে। যাই হোক, রিটায়ারমেন্ট, সেই রিটায়ারমেন্ট করতে গেলে সে তার কিন্তু টোটাল পাওনা করি নিয়ে যাবে। কত টাকা সে বিজনেস থেকে পাবে, আপাতত দৃষ্টিতে সে বলতে পারে আমার কেন 5 লাখ টাকা আমি ইন্ট্রোডিউস করেছিলাম, 5 লাখ টাকা আমার পাবোই, আরও আছে, আমি এই যে 5 বছর ধরে কাজ করেছি, বিজনেসের গুডউইল আছে, সে অনেক কিছু দাবি দাওয়া করতে। যাই করুক না কেন, এক্ষেত্রেও অ্যাডমিশন অফ পার্টনারের ক্ষেত্রেও যেমন হয়েছে, বিশ্বাস বলে কিছু নেই, আমাদের সব হিসাবের মাধ্যমে করতে হবে। সেইখানে এখানেও মনে রাখতে হবে আমাদের কি করতে হবে না, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট প্রফিট বা লস হলে সেটা পাবে স্টুডেন্ট সব পার্টনাররা। তারপরে কি, যদি বিজনেসের গুডউইল হয়ে থাকে, গুডউইলের অংশ, ভ্যালু অফ গুডউইলের শেয়ার, সে কিন্তু ওল্ড পার্টনার পাবে, এটা মনে রাখতে হবে। সে এখানে অ্যাডমিশনের সময় মনে রাখতে হবে, বলা হয় গুডউইলের শেয়ারটাকে, অংশটাকে বলা হয় প্রিমিয়াম ফর গুডউইল, আর এখানে বলা হয় শেয়ার অফ গুডউইল। প্রিমিয়াম ফর গুডউইল নিউ পার্টনার কিন্তু ক্যাশে নিয়ে আসবে, না নিয়ে আসলে তার ক্যাপিটাল অ্যাডজাস্ট হয়, আর এখানে সরাসরি ক্যাশে তাকে দেওয়া হবে না। শেয়ার অফ গুডউইল, শেয়ার অফ গুডউইল তার ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট করা হয়, মনে রাখতে হবে। তারপরে তাকে তার পাওনা করে পেমেন্ট করা হয়। যদি দেন ইমিডিয়েটলি পেমেন্ট করে দেওয়া হয়, অন রিটায়ারমেন্টে পেমেন্ট করা হয়, কোনো সমস্যা নেই। যদি পেমেন্ট করা না হয় বা পার্টলি পেমেন্ট করা হয়ে থাকে, সেক্ষেত্রে মনে রাখতে হবে পার্টলি পেমেন্ট করলে যেটা পেমেন্ট করবে সেটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, আর যেটা ডিমান্ড থাকছে, ডিউ থাকছে, সেটা হচ্ছে লোন অ্যাকাউন্টে, পার্টনার্স লোন অ্যাকাউন্ট বলে ট্রান্সফার হয়ে যাবে। এইটা হলো রিটায়ারমেন্ট অফ পার্টনার। যার অ্যাডমিশনের সঙ্গে একটা কি সিমিলারিটিজ আছে, একটা আছে সেটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, বাকিটা টোটালটাই আলাদা। রিটায়ারমেন্ট কিন্তু সে রিটায়ার করছে মানে তার পাওনা করি সব নিয়ে যাবে, অর্থাৎ একই রকমভাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে, আর কি করতে হবে না পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে। এখানে কিন্তু 3টে পার্ট থাকে, ওখানেও 3টে পার্ট থাকে, কি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড নিউ ব্যালেন্স শিট।
এখন সাধারণত এই 3টে পার্ট দেয় না, ব্যালেন্স শিট করতে দেয় না, এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বা ক্যাপিটাল। এই ক্যাপিটাল অ্যাকাউন্টটা আবার মনে রাখতে হবে, এখানেও এই যে পার্টনার রিটার্ন করে যাচ্ছে, রিটায়ারমেন্ট পার্টনার টাকা যে তাকে পেমেন্ট করবে কোথা থেকে পাবে? দেখা গেল তার ক্যাশেট নেই, ক্যাশবুকে তাদের টাকা নেই, ব্যাংকে টাকা নেই, সেক্ষেত্রে ওই যে পার্টলি পেমেন্ট করলো বা যদি টোটাল পেমেন্ট করে থাকেও, তাহলে কিন্তু অনেক সময় নিউ পার্টনার এক্সিস্টিং পার্টনারদের টাকা নিয়ে আসতে হয়, নিয়ে এসে পেমেন্ট করতে হয়। এখানে একটু মনে রাখবে, একটা সামস, এক ধরনের সামস আছে একটু টাফ সামস, সেটা সাধারণত এইচএসে আসে খুব কম টাইম, তবু আমি টাচ করে যাচ্ছি। সেটা হচ্ছে বিকম লেভেলে। সেটা কি না, ঠিক কোশ্চেনটা থাকবে, রিটায়ারমেন্ট পার্টনার পেমেন্ট ডিউস দেয়ার পেমেন্ট আফটার লিভিং অফ ওয়ার্কিং ক্যাপিটাল সে 30,000 amount brought by existing partner in their proportionate ratio। জিনিসটা কি হলো না, জিনিসটা অ্যাকচুয়ালি মিনিংটা হলো রিটায়ারমেন্ট পার্টনারকে তার সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে এবং বিজনেসের ওয়ার্কিং ক্যাপিটাল, এখানে ওয়ার্কিং ক্যাপিটাল মিনস ক্যাশ ব্যালেন্স 30,000 থাকবে। তারপরে টোটাল যত টাকা দরকার সেটা এক্সিস্টিং পার্টনাররা, ওল্ড পার্টনাররা তাদের রেশিও অনুযায়ী ইন্ট্রোডিউস করে। সেক্ষেত্রে কী করতে হবে না, আগে আমাদের রিটায়ারমেন্ট পার্টনারের ডিউজ অর্থাৎ কত টাকা ব্যালেন্স হলো পাবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হয় রিভ্যালুয়েশনের পর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করে। তারপরে কি করতে হবে, তার সাথে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল 30,000 যোগ অ্যাড করতে হবে। সেখান থেকে অলরেডি আমাদের ক্যাশবুক বা ক্যাশবাক্সে কত টাকা আছে সেটা মাইনাস করে দেখতে হবে টোটাল কত টাকা রিকোয়ারমেন্ট আমার দরকার। সেই টাকাটাই ওল্ড পার্টনাররা তাদের অ্যাকর্ডিং টু রেশিও ইন্ট্রোডিউস করে পেমেন্ট করবে। আবার কি অন্য থাকতে পারে যে অ্যামাউন্ট সাচ ব্রট that in their capital will be new profit sharing ratio. That means এই যে রিকোয়ারমেন্ট আমরা পেলাম কত টাকা দরকার, সেই টাকাটার সাথে ওল্ড পার্টনারদের অর এক্সিস্টিং পার্টনারদের অ্যাডজাস্টেড ক্যাপিটালটা অ্যাড করতে হয় টোটাল। তারপরে তাদের নিউ রেশিওতে সে 5:3, 5:4 রেশিওতে ডিস্ট্রিবিউট করুন। করার পরে তা মাইনাস করে ক্যাপিটাল অ্যাকাউন্টে মাইনাস করে ব্যালেন্স যেটা আসবে সেটাই ইন্ট্রোডিউস করতে হবে ওল্ড পার্টনারদের। এটা কিন্তু সবচেয়ে এই চ্যাপ্টারের মধ্যে একটু টাফ, বাকি যা আছে মোটামুটি তোমরা সব জানো, খুব ইজি, কিন্তু এই পোর্শনটাই খুব টাফ। এইখানে ক্যালকুলেশনটা আমি আবারও বলে দিচ্ছি, কারণ বোর্ড ওয়ার্কিং করলে হয়তো হবে, সেক্ষেত্রে এক্সাম্পল নিলে তোমরা ওই এক্সাম্পলটাকেই মনে রাখবে, কিন্তু ঠিক মনে রাখে দাও কি বললাম, কি না যে পার্টনার রিটার্ন করছে তার কত টাকা ডিউজ, সে কত টাকা পাবে সেটা আগে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে বার করব। তারপরে ওয়ার্কিং ক্যাপিটাল বলে কত টাকা অর্থাৎ ক্যাশের ব্যালেন্স কত টাকা থাকা দরকার সেটা তার সাথে যোগ করলাম। অলরেডি ক্যাশ বাক্সে কত টাকা আছে সেটা মাইনাস করলাম, করলে আমার টোটাল টাকাটা কত দরকার সেটা আমি জানতে পেরে গেলাম। তার সাথে ওল্ড পার্টনারদের ক্যাপিটালগুলো যোগ করলাম, টোটাল ক্যাপিটাল অফ দ্য বিজনেস পেয়ে গেলাম। এবার তাদের রেশিও অনুযায়ী ভাগ করে দেবো। দেখা গেল সেখান থেকে ওল্ড পার্টনারের ক্যাপিটালটা মাইনাস করলেই সে কত টাকা নিয়ে আসবে জানতে পারবে, সে এ কত টাকা নিয়ে আসবে, বি কত টাকা নেবে, এই তো ব্যাপার। সেটাই টু ব্যাংক বলে আসবে। বাই ব্যাংক বলে ওল্ড পার্টনাররা তাদের টাকাটা ইন্ট্রোডিউস করবে, আর টু ব্যাংক বলে কি হবে না রিটায়ারমেন্ট পার্টনারকে পেমেন্ট হয়ে যাবে। এই গেল রিটায়ারমেন্ট। আর আছে ডেথ অফ পার্টনার। রিটায়ারমেন্ট আর ডেথ অফ পার্টনারের মধ্যে 90% সিমিলারিটি আছে। ডিফারেন্সটা কি না, রিটায়ারমেন্ট হয় জেনারেলি হয় ওপেনিং
আর ক্লোজিং ডেটে। বাট ডেথ, একটা মানুষ কবে মারা যাবে কেউ কি জানে? বছরের শেষ দিনেই মারা যাবে, বছরের প্রথম দিনে মারা যাবে তা তো নয়, যে কোনো দিনে মারা যেতে পারে। দেখা গেল সে 3 মাস পরে মারা গেছে, তাহলে যে মারা গেছে তার উত্তরাধিকারীরা, যেটাকে ইংলিশে বলা হয় এক্সিকিউটররা, ডিমান্ড করবে, সেটাও তার মিনস রিটায়ারমেন্ট। সিমিলারিটি সেম, তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে এই যে 3 মাস বা 6 মাস বা 5 মাস পরে কোনো পার্টনার মারা গেছেন, সেই 5 মাসের প্রফিট, 5 মাসের স্যালারি, 5 মাসের কমিশন, তার উত্তরাধিকারী তো বলতেই পারে যে এটা আমাদের ডিমান্ড আছে, আমরা পাবো, আর পাওয়া তো উচিত। বা লস থাকলে, যদি বিজনেসের ওই 5 মাসে কোনো লস হয়ে থাকে, এক্সিস্টিং পার্টনাররা তার উত্তরাধিকারীদের অর্থাৎ এক্সিকিউটরদের বলতে পারে এই সময় লস হয়েছে, অত টাকা তোমার বাবা পাবে না, তোমার মা পাবে না, অর্থাৎ ক্যাওয়াস সৃষ্টি হবে। সেই জন্য কীভাবে সেই 5 মাসের প্রফিট বা 6 মাসের প্রফিট বা 3 মাসের প্রফিটটা কীভাবে যে ডেথ অফ পার্টনার হয়েছে তার উত্তরাধিকার পেতে চায়। স্যালারি তো পাবে, যে পার মান্থ যদি 2000 করে হয়, 3 মাসে 3000 ইন্টু 3 করলে পেয়ে যাবো, বা 2000 ইন্টু 3 করলে পেয়ে যাবো, কমিশন পেয়ে যাবো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেয়ে যাবো, বাট প্রফিটটা পাবো। এই প্রফিটটা পেতে গেলে ইন জেনারেলি লাস্ট ইয়ার অর লাস্ট 3 ইয়ার্স প্রফিট কত হয়েছে সেটা দেখতে হবে, তার এভারেজ বা অনলি লাস্ট ইয়ারের প্রফিট কত হয়েছে ধরে নেওয়া হয়, সেই প্রফিটটাও দিস ইয়ার অ্যাজুম সেম প্রফিট ফর দিস ইয়ার হবে। তাহলে সেম প্রফিট যদি হয়, সে ধরো লাস্ট ইয়ারে প্রফিট হয়েছিল কত 48,000, তাহলে দিস ইয়ারে 48,000 হবে। কোনো পার্টনার যদি 5 মান্থ পরে মারা যায়, এই 5 মাসের বিজনেসে তাহলে কত প্রফিট হওয়া উচিত না? 48,000 বাই 12 ইন্টু 5, এ জন্য দেখুন আসবে কত না 20,000। দেখো 12 দিয়ে ডিভাইড করলে 4,000, 5 দিয়ে মাল্টিপ্লাই 20,000, তাহলে এই 5 মাসের প্রফিট হবে 20,000, এইটা ভাবতে হবে। তারপরে এই 20,000-এর যিনি মারা গেছেন সে মনে করো 2/5 শেয়ার নিয়ে মারা গেছেন, তাহলে এই 20,000 2/5 হাউ মাচ না 8,000 সে পাবে। এইটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট বলে আসবে কিন্তু, এবং পরবর্তীকালে যখন নিউ ব্যালেন্স শিট করবো সেখানে অ্যাসেট সাইডে পিএল সাসপেন্স বা প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট বলে দিতে হবে। আর জেনারেলি কোনো ডিফারেন্স নেই। আরেকটা আছে, তবে সাধারণত সেটা দেয় না, সেটা হচ্ছে দিলে তোমাদের কাছে গ্রুপটা, সেটা হচ্ছে এই এক্সিকিউটর লোন অ্যাকাউন্ট। যদি বিজনেসে মনে করেন ওল্ড পার্টনাররা মনে করে এই মুহূর্তে এক্সিকিউটরদের টোটাল টাকা পেমেন্ট করা যাচ্ছে না, তখন সেটা বিজনেসে এক্সিকিউটর লোন হিসাবে থাকে, সে 7%, 10%, 8% বা 6% লোন হিসাবে দেখানো হয়। তাহলে যখন পেমেন্ট করা হবে তখন কিন্তু ওই ইন্টারেস্ট সহ তাকে পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে এক্সিকিউটর লোন। এটা অনেক স্টুডেন্টরা অনেক সময় মনে রাখে যে 10% লেখা আছে, এখনই কি ক্যালকুলেট করবো? না, এখন কোনো ক্যালকুলেট নেই, এখনকার লিখে দেবো এক্সিকিউটর লোন ব্র্যাকেটে 6% বা 10%। হোয়েন উই আর পেমেন্ট, হোয়েন বিজনেস পেমেন্ট করবে তখন কিন্তু ওইটাই 10% বেসিসে দিতে হবে। ইয়ারলি হতে পারে, হাফ ইয়ারলি হতে পারে। এই হচ্ছে ডিফারেন্স। কার সাথে না রিটায়ারমেন্টের সাথে ডেথ অফ পার্টনারের ডিফারেন্স। এইগুলো আমাদের পার্টনারশিপের মোরলেস